বুক লঞ্চ অফ ডক্টর রমি রে। আর এই বইটা কিন্তু আজকে লেখা নয়, যেটা আপনার সাথে আমার কিছুক্ষণ আগে কথোপকথন হচ্ছিল, প্রায় 20 ইয়ার্স আগে। প্লিজ যদি বলেন 20 ইয়ার্স আগে আপনার সেই ভাবনা। বইয়ের নাম ছোট্ট শামীম, রমি রায়। ছোট্ট শামীম, রমি রায়। আমরা তার কথাই শুনে নিই 20 ইয়ার্স আগে কি হয়েছিল। 20 ইয়ার্স আগে শুরু করেছিল। তো এই ছোট্ট শামীমটাই আমি বলতে চাইছি, এটা প্রায় 15-16 বছর আগে। তখনকার যারা সেই সময়কার সবাই জানেন যে একই রকম ঘটনা ঘটেছিল, এবং সেইটার থেকে আমি কাবুলের যে যুদ্ধ চলছিল সেইটার উপরে এটা লেখা। সেটা যে আজকে কতটা প্রাসঙ্গিক, হ্যাঁ, সেটা যে পড়বেন তখন বুঝতে পারবেন। অনেকে হয়তো ভাববেন যে ও এখন এই ঘটনাটা ঘটছে, তাহলে সেই সময় বোধহয় লেখাটা হয়ে গেছে, কিন্তু এটা নয়। অন্ধভাবে মানে চলতেই থাকে, ইতিহাস যেমন চলতেই থাকে তেমনি লেখাও দেখুন চলতেই থাকে। আজকেও এটা প্রাসঙ্গিকতা রয়েছে, সেটাই করতে চাইছি। Absolutely, history does repeat itself. আর 15-17 বছর আগে তালিবান অধ্যুষিত যে কাবুল, সেটা আবার ফিরে আসছে কয়েক মাস আগে আমাদের এখানে যে চিত্র আমরা দেখছি। তবে শুধু ছোট্ট শামীমকে নিয়ে লেখা নয়, এখানে আপনার ডাক্তারি এক্সপিরিয়েন্সেস, মেডিকেল এক্সপিরিয়েন্সেস কিছু আপনার প্রতিফলন হয়েছে। আপনি যেরকম বলছিলেন একটা পেশেন্টের উপরে একটা আপনার ভাবনা চিন্তা নিয়ে, সেটা যদি প্লিজ বলেন। মানে সবকিছু আমি এটাতে লিখেছি, সব ধরনের পারিপার্শ্বিক ঘটনা, মানুষ যাদেরকে আমি দেখতে পাচ্ছি। তার মধ্যে সবচেয়ে মানে আমার মন ছুঁয়ে গেছে এই ছোট্ট স্বামী। কিন্তু আছে একজন ছোট্ট বাচ্চা মেয়ে, সে খুব চঞ্চল ছিল, খুব হাসি খুশি ছিল, কিন্তু ক্যান্সারে তার রোগ যন্ত্রণা, সেইটা আমি নিজের চোখে দেখেছি। সেটা আমি সত্যি কথাই বলছি, কোনোদিনও ভুলতে পারবো না। সেইটা নিয়ে লেখার চেষ্টা করেছি। আমি হয়তো তার এক্সাক্ট ফিলিংস ঠিকভাবে আমি হয়তো পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি। পুজো আসছে, পুজো নিয়েও একটা কবিতা আছে, সেটাই নিয়ে যদি প্লিজ শুনতে পারি আপনার বক্তব্য। আমি বললাম তো পাশাপাশি সব আশেপাশে যত মানুষজন আছে, চেষ্টা করেছি তাদেরকে আমার কবিতার মাধ্যমে আমি বলবো আমি কুর্নিশ জানাই তাদের। যেমন পুজোর সময় আমরা তো খুব আনন্দ করি, ঘুরে বেড়াই, কিন্তু আমরা এটা ভাবিও না হয়তো সেই সময় যে আমরা এত মানে আনন্দ করছি কি করে। আমরা সেই সময় ভাবি না যে সাফাই কর্মীরা প্রত্যেক দিন রাস্তা পরিষ্কার করে পুজোর পরে যত নোংরা হয় সেগুলোকে পরিষ্কার করে বলে আমরা আবার পরের দিনকে সুন্দরভাবে বেরোতে পারি। আমরা এটা ভাবি না যে ইলেকট্রিশিয়ানরা সুন্দরভাবে লাইট সবকিছু দিচ্ছে বলে আজকে কলকাতা তখন ঝলমলে হয়ে থাকে। শুধু কলকাতা বলবো না, সব জেলাতেও সব জায়গাতে পুজো হয়, সব জায়গাতে সেখানে ঝলমল করছে। আমরা সেই আলোর রচনায় দেখে আনন্দ পাই। সেগুলো কাদের জন্য? তারা কিন্তু সারা দিন ধরে পরিশ্রম করে যাচ্ছে। তো তাদেরকেও আমি কুর্নিশ জানিয়েছি আমার এই কবিতায়। একদমই। ছোট্ট শামীম 35টি কবিতা আছে, আর শেষের কবিতা এক সাধারণ সৈনিক, a common soldier representing maybe the cross section of the humanity। এটা সম্বন্ধে বলে আমরা আজকে এই ছোট্ট আমাদের কথোপকথন, এই ট্রেলার যেটা আমরা আজকে প্রোগ্রাম করতে চলেছি, তার একটা ট্রেলার আমরা পেশ করলাম। আমরা ডক্টর রমিদের কাছ থেকে শুনে নিই এক সাধারণ সৈনিকের কথাটা। দেখুন, এই সাধারণ সৈনিক দিয়ে আমার এই সংকলনটি শেষ করা হয়েছে। তার একটাই কারণ হচ্ছে যে আমি একটা জিনিস মনে করি যে আমরা নিশ্চিন্তে আজকে বাড়িতে ঘুমোচ্ছি, বসছি, খাচ্ছি, আজকে আমাদের এই অনুষ্ঠান করছি, তার একটাই কারণ হচ্ছে বর্ডারে সৈনিকরা প্রচুর লড়ছে আমাদের জন্য। আজকে তারা যদি না লড়তো হয়তো আমরা এরকম ভাবে শান্তিতে বসে আজকে এখানে থাকতে পারতাম না। সেই তাদেরকে আমি এখানেও লিখেছি, আমি স্যালিউট করি, আমি সত্যিই স্যালিউট করি সেই সৈনিকরা যারা ওখানে আমাদের হয়ে লড়ছে।
সেই তাদের নিয়ে লেখা এক সাধারণ সৈনিক। আমি আপনারা সবাই বড় যারা গেছেন, মানে আমি কার্গিলের সময়কার ঘটনাটাই লিখেছি ওখানে, তো সেই সবাই আছে, কিন্তু যারা সাধারণ সৈনিক তারা বাড়ি ঘর দোর সব ছেড়ে সেখানে বসে আছে। এবং আরো একটা বলবো যে আমরা শুধু আমাদের দিকটাই ভাবি, যারা অন্য দেশের যাদের সাথে আমরা হয়তো লড়ছি তারাও তো একইভাবে তারাও তাদের বাড়ি ঘর দোর ছেড়ে লড়ছে। সেই সব কিছুকে আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের এগুলো ভালো লাগবে, আপনারা এটাকে বুঝতে পারবেন। আমি ছোট্ট করে সামারাইজ করছি। ওনার এই বইটি একটি সচিত্র অফ আওয়ার লাইফ অ্যান্ড সোসাইটি। In spite of trials and tribulations, life flows, and if life flows, creativity must get the precedence. And we are very happy to welcome in the literary fraternity as a poet, as an author, because publication ছাড়া কিন্তু আমরা poet বা author কে সেই হিসেবে স্বীকৃতি দেই না। তো আমারও কিছু কিছু বই লেখা আছে, আমার খুব ভালো লাগছে যে আজকে অফিসিয়ালি we are welcoming you in the literature fraternity. Each word was once a poem. একটা সময় কিন্তু আমাদের কথা ছিল না, আমাদের পোয়েম ছিল, আমাদের শ্লোক ছিল। সেখান থেকেই সেই উত্থিত আবেগ থেকেই ছোট্ট শামীম লেখা, তার রচয়িতা ডক্টর রমি রে। একটা জোরে হাততালি ডক্টর রমি রের জন্য। আর আজকে কিছুক্ষণের মধ্যেই host of dignitaries will come on stage to officially unroll this book by Dr. Romi Ray. একবার যদি ম্যাডাম করতে পারি আমরা সবার সাথে। থ্যাংকস আ লট। এছাড়াও আমি আরো একবার আমার তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাতে চাই। এছাড়াও প্রাক শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদেরকে জানাতে চাই। আজ এখানে আসতে পেরে সত্যি আমি আপ্লুত, অভিভূত এবং গর্বিত। আমন্ত্রণ শ্রী ডক্টর অশোক রায়কে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং শুভকামনা। আপনি সহ আমিও প্রত্যেকেই প্রতিনিয়ত আমরা অনেক গাছপালা দেখি যেগুলো দাঁড়িয়ে আছে। প্রতিনিয়ত না হলেও মাঝে মাঝে আমরা দেখি নদী নালার জল কিভাবে বয়ে চলেছে, কিন্তু আমরা অন্তর্চক্ষু দিয়ে সেই সব জল বা গাছকে সেভাবে দেখি না। কিন্তু দেখেছিলেন একজন তার ভাবনা তিনি প্রস্ফুটিত করেছিলেন তার লেখনী তুলিতে। তিনি লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তিনি লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব কাজ ছাড়িয়ে। সত্যি আমরাও যদি এরকম দেখতে পারতাম, কিন্তু তিনি তার সাধারণ মানুষ নন। তিনি হলেন সবার প্রিয় এক এবং অদ্বিতীয় শ্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমার বাঙালির মনে চিরন্তন বিরাজ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে অনুকরণ এবং তার পথ অনুসরণ করে আমরা চলতে চাই। হয়তো পেরেছি, হয়তো বা হেরেছি, কিন্তু চেষ্টা আমরা চালিয়ে যাই। আজকে তার প্রতিফলন ঘটতে চলেছে এই মঞ্চে, যাকে ঘিরে আমরা আজ এখানে সমবেত হয়েছি। তিনি আক্ষরিক অর্থে বিজ্ঞান মনস্ক মানুষ এবং সফল শিশু চিকিৎসক বটে। ওনার কর্ম নৈপুণ্য এবং দক্ষতায় অনেক শিশু আজ সুস্থ জীবনযাপন করছে। কিন্তু শিল্পত্বের অমোঘ টানে এবং হৃদয়ের আহ্বানে আজ জয় করবেন অনেকের মন, অনেকের হৃদয়। তাই আর কথা না বাড়িয়ে আমি মূল অনুষ্ঠানেতে সরেই এসছি। এছাড়াও একটা কথা বলতে চাই যে রবিবার এক্ষুনি ইন্ট্রোডাকশন পর্বটা হয়ে গেল। আরেকজন কথা না বললেই নয়, তিনি হচ্ছেন সবার প্রিয় ডক্টর অশোক রায়, যার অনুপ্রেরণায়
অঙ্গীকে প্রিয় সঙ্গীকে অনুপ্রেরণা দিয়ে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দিয়েছেন সসম্মান দিয়ে। তাই আর বেশি দেরি নয়, আপনার আমার একই আশা, একই অভিপ্রায়। মঞ্চে আসুক সসম্মানে ডক্টর রমি রায়। মঞ্চে বলেছি ডক্টর রমি রায়কে। আজ আমার জীবনে এক স্মরণীয় মুহূর্ত। বহু বছরের মনের ইচ্ছা আমার সকল পরিচিত মানুষজনের মধ্যে পূর্ণ হতে চলেছে। আমি আজ সত্যি আনন্দিত। আমাদের মানব জীবনে কবিতা প্রতি পদে অঙ্গাঙ্গিক ভাবে জড়িয়ে আছে। সেই ছোটবেলায় যখন দুলে দুলে ছড়া বলতাম, সেও এক কবিতা। তারপরে বড় হতে একটু বড় হলাম, তখন পাড়ার অনুষ্ঠানে সব খুদে ছেলে মেয়েদের সাথে আবৃত্তি করতাম, কবিতা বলতাম, সেও এক কবিতা। আর আজকে এইরকম একটি অনুষ্ঠানে নিজের মনের ভাবকে একটা সংকলনে এনে সেটা প্রকাশ করতে চলেছি, সেটাও কবিতা। আমার ছোট থেকেই সাহিত্যের সঙ্গে যোগাযোগ ছিল। তার জন্য সবচেয়ে বড় অবদান আমার মায়ের। কেন, আমার মার হয়তো পুঁথিগত বিদ্যা অত ছিল না, কিন্তু তার জন্য তার সাহিত্যের প্রতি অনুরাগ একটু খর্ব হয়নি। তিনি সব ধরনের উপন্যাস, নভেল, কবিতা সবই পড়তেন। এবং আমার ওনাকে দেখে এতটাই অনুপ্রাণিত যে অনেক ছোট বয়স থেকেই আমি পাঠ্য বইয়ের আড়ালে লুকিয়ে লুকিয়ে সেই সব বই পড়ে ফেলতাম। তার জন্য অনেক সময় বকাও খেয়েছি, কিন্তু পড়েছি। তারপরে বিয়ে করার পরে আমার শাশুড়ি মা, তিনিও দেখলাম সাহিত্যের প্রতি একইভাবে অনুরক্ত। তো তখন আমার আরো সুবিধে হলো, কারণ তার একটা বিশেষ সম্ভার আছে, বলতে গেলে লাইব্রেরি আছে, সব ধরনের রচনা সমগ্র। এবং আমার তাতে খুব সুবিধে হলো, আমি সেগুলো পড়তে পারলাম যেগুলো আমার পড়া হয়নি আগে। তো আমি সাহিত্যের মধ্যেই ছিলাম, কিন্তু কবিতা লিখবো কি করে আমি বুঝতে পারতাম না। কারণ ছোট থেকেই আমার এই কবিরা ছন্দ মিলিয়ে এত সুন্দর করে লেখে, আমার সেটা ভীষণ আকর্ষণ করতো, কিন্তু আমি নিজে কোনোদিন সেটা পারবো কিনা আমি বুঝতে পারতাম না। তো আমি যখন ডাক্তারি পড়ছি, তখন সেই সময় আমি একটু একটু করে ওই ছন্দ মিলিয়ে মিলিয়ে বিভিন্ন অনুষ্ঠানে ছোট ছোট বলতাম। তো দেখতাম সবাই সেটা বেশ বাহবা দিচ্ছে। তো সেটা দেখে আমি একটু নিজেও বেশ উৎসাহিত হতাম যে ঠিক আছে, তাহলে হয়তো আমি পারবো বলতে। তো আমি তারপর থেকে আস্তে আস্তে করে অল্প অল্প লিখতাম, কিন্তু সেগুলো ওই ডায়েরির পাতাতেই রয়ে যেত, কোনোদিন কেউ শুনতও না। বিয়ের পরে আমি যখন এক প্রথম কবিতা লিখি আমার শাশুড়ি মাকে নিয়ে, তার জন্মদিনে কি দেব বুঝে পাচ্ছি না। মানে উনি তো এমনি তো খুব একটা শাড়ি গয়না খেয়ে খুব একটা ব্যস্ত নয়। তো কি দেব, তখন আমার হঠাৎ মনে হলো যে দেখি তো ওনাকে নিয়ে একটু লিখি। তো ওনাকে নিয়ে যেটা লিখলাম, ওনার বিভিন্ন গুণ সবকিছু নিয়ে যখন লিখলাম, সেটা যখন পড়লাম, মানে উনি প্রায় কেঁদে ফেলেছিলেন। মানে বলে যে তুমি এরকম ভাবে লিখলে কি করে। এইখান থেকেই আমার হাতে ধরি কবিতা লেখা। তারপরে বিভিন্ন ছোট ছোট লিখতাম। আমার মানে শ্রোতা ছিলেন আমার শাশুড়ি মা এবং আমার শ্বশুর মশাই, তারাই ফার্স্ট। কিন্তু আজকে সাম্প্রতিক কালেই আমি আমার শ্বশুর মশাইকে হারিয়েছি। আজকে উনি নেই, ওনার অনুপস্থিতি আমি খুবই অনুভব করছি। আজকে অবশ্য আমার মাও নেই এখানে, অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। আমার বাবা তো অনেকদিন আগেই চলে গেছে। তো আজকে আমার শাশুড়ি মাই আছেন এবং তার সামনে আমি আজকে যে কথাগুলো বলতে পারছি, আমি তাতেই খুব খুশি। এই ছাড়া এবার আমি যখন কবিতা লিখতাম, ঠিক সেগুলোকে বই হিসেবে কোনোদিন প্রকাশ করবো এই চিন্তা করে করতাম না। এইভাবে যখন অনেক কবিতা জমেছে, তার মধ্যে থেকে বাছাই করা 35টি কবিতা নিয়ে আমাকে সবচেয়ে বেশি উদ্ভূত করেছে হচ্ছে আমার স্বামী ডক্টর অশোক রায়। তিনি নিজেও একজন শিল্পমনের মানুষ, তিনি বড় গায়ক, তিনি জানতেও পারে। তিনি বললেন এগুলোকে তুমি একটা সংকলন করে তুমি এগুলোকে কবিতা হিসেবে, বই হিসেবে পার করো। তো আজকে আমার তার জন্যই আপনাদের সামনে উপস্থিত।
আপনাদের সবাই সামনে আমি যে আজকে এটা করতে পারছি সেটাই আমার কাছে খুব খুশির দিন। ধন্যবাদ জানাবো কিশোরের প্রকাশনী মিস্টার অতীন জানা, তিনি এখানে আছেন, তার জন্য আজকে আমি এটা এত সুন্দরভাবে প্রকাশিত করতে চলেছে। সবচেয়ে আমাকে যিনি আরেকজন উদ্বুদ্ধ করেছেন তিনি আমার পাশেই বসে আছেন, শ্রী কুণাল ঘোষ, যাকে আমরা কুণাল দাদা থেকে জানি, এবং দাদার নিজের সাহিত্যের চর্চা মানে সেটা অনেকেই হয়তো জানেন না, তিনি এত সুন্দর সাহিত্যের চর্চা করেন যে আমি তার মোটামুটি অনেক বই পড়েছি। তার মধ্যে আমি বলবো আমার ওনার শাস্তির পর বইটিতে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টারের রতনকে তুলে নিয়ে এসে তারপরে কিছু করতে পারছেন, মানে অদ্ভুত ভাবে সেটা করেছে। এছাড়া ওনার রাধাকৃষ্ণ বইতে তিনি এত সুন্দর তথ্য দিয়েছেন যে মারাও সবাই এটাতে মানে ওনাকে উচ্চ প্রশংসিত করেছে। আরো আছে পূজারিণী, তারাবাহিনী, বিভিন্ন ধরনের। এছাড়া কিন্তু আরো একটা দিক ওনার আছে, উনি কিন্তু খুব ভালো গানও করে এবং আবৃত্তিকার তো করছে, হ্যাঁ খুব ভালো গান করে। তো তার আমি ওনাকে অনেক বিরক্তও করেছি, বিভিন্ন সময় কবিতা পাঠিয়ে ওনার কাছে ওপিনিয়ন চেয়েছি যে দাদা কেমন হয়েছে। জানি অনেক কাজের মাঝে ওনাকে আমি খুব বিরক্ত করেছি, কিন্তু সেটা একটু করতে হয়। তার সাথে তার হাত দিয়ে আজকে আমার বই উদ্বোধন হতে চলেছে, আমি সত্যি অভিভূত। আজকে আরেকজনের কথা বলবো, তিনি হচ্ছেন মিস্টার আশিস বসাক। তিনি একাধারে ইঞ্জিনিয়ার, রাইটার, ফিল্ম মেকার, জার্নালিস্ট। আবার অন্যদিকে তিনি লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস ও রোটারি ক্লাব অফ কসবার প্রেসিডেন্ট। তিনি সেই ব্যক্তি যিনি আমাকে প্রথম প্রচারের আলোয় নিয়ে এসেছিলেন। আমি খুব একটা আসতে চাইনি, কিন্তু উনি সবসময় আমাকে প্রচারের আলোয় নিয়ে এসেছে। তাই তার উপস্থিতি আজ আমার কাছে খুবই আনন্দদায়ক। এর শুধু এই কথা বললেই তো হবে না, আজকে আমি মানে আরো আনন্দ পেয়েছি যে আমার সব বন্ধুরা, সব ছোট ভাইয়েরা, ছোট বোনেরা এসেছে। তাদের কথা আমি একটু না বললেই নয়, একটু টাইম নিয়ে তাদের কথা বলছি। আমাদের মধ্যে আছে মিস্টার সমর দত্ত, যাকে আমরা দত্তদা বলি। আমাদের একটা মানে একটা বড় সড়ো ফ্যামিলির মতনই সেই ফ্যামিলির উনি দাদা, এবং তিনি এবং ডক্টর প্রবীর চক্রবর্তী এবং সপরিবারে তারা আমাকে সবসময় উদ্বুদ্ধ করেছেন কবিতা লিখতে। কিরকম হবে না হবে, আমি যদি কোনো কিছুতে খারাপ বলেছি তার সমালোচনা করে আমাকে সবসময় শোধরাবার সময় দিয়েছে। এবং তার সাথে তাদের ছেলেমেয়েরা, আমাদেরই ছেলেমেয়েরা, সুভায়ু, প্রত্যুষা, এরা সবাই আমাকে খুব হেল্প করেছে। এছাড়া আমার নিজের ফ্যামিলি, এখানে আমার মামি ফুমা আছে, মিসেস সীমা ব্যানার্জি, তারপরে আমার ভাই আছেন মিস্টার শৈবাল ব্যানার্জি, আমার বোন আছে পিয়ালি ব্যানার্জি। এরা সবাই আমাকে সবসময় খুব অনুপ্রেরণা দিয়েছেন এই এটা করতে। এছাড়া মিস্টার উৎপল, তারপরে ডক্টর মুকুল সাহা, তারপরে আরো আমার ভাইয়েরা আছেন অনিরুদ্ধ, পার্থ, এরা আমাকে খুব হেল্প করেছে। তারপরে মিস্টার প্রদীপ সিং, এরা সবাই। আমার নিজের দিদি আজকে উপস্থিত, আমার মা থাকতে পারছে না উপস্থিত কারণে, কিন্তু আমার নিজের দিদি জামাইবাবু আছেন এখানে, মিস্টার কুমার মহতা এবং সাগরিকা মহতা। আর আমার বন্ধুরা, তার মধ্যে আমার একজন বন্ধু, সে নিজেও খুব ভালো আবৃত্তি করে, মিঠু মুখার্জি, হ্যাঁ, তিনিও খুব আমাকে হেল্প করে। মানে বিভিন্ন সময় আমি কবিতা লিখে তাকে পাঠাই যে একটা ঠিক হয়েছে কিনা, তিনি এভাবে হেল্প করেছেন। এবং আমার ছোট্ট বোন, যে সব সময় সাথে এখন থাকে, সে নিজে বড় মানে নৃত্যের তিনি পারদর্শী এবং তিনি খুব বড় আঁকতে পারে, সেটা হচ্ছে মিতালি। সে তারপরে এসছে, সেও খুব আমাকে হেল্প করেছে। আমি হয়তো অনেকের নাম এই মুহূর্তে হয়তো বলছি না, কিন্তু আমাদের আরেকজন আছে যিনি এবার এখানে আসবে, সেটা হচ্ছে আমার আরেকজন আছে, সে হচ্ছে মিস্টার কৌশিক মন্ডল। এসব সে আমার ভাইয়ের মতো ঠিকই, কিন্তু
তিনি কিন্তু কল্যাণী বিশ্ববিদ্যালয়ে জুওলজি বিভাগীয় প্রধান। তো আমি চাইবো তিনিও মঞ্চে এসে আমার সাথে এই দিনটাকে শেয়ার করুন। আর আমি যার কথা বলবোই সবসময়, আমার সব সময় বন্ধু সাথী সবকিছু আমার মেয়ে অরুণিতা রায়, সে আমার সব সময় থাকে। তার মানে আমি তার পারমিশন নিয়ে ছাড়া সত্যি কথা বলছি কোনো কিছু করি না। এখন সে বড় হয়েছে তো তাকে সবসময় সে নিয়ে করি। এই জন্য আমি দুটো লাইন বলে সবটা শেষ করছি। আপনারা তো ধৈর্য ধরে শুনছেন এতক্ষণ ধরে। বলেছি তো। আর অরুণিতা রায় পুষ্পস্তবক দিয়ে সংগঠনা জ্ঞাপন করছেন মাননীয় শ্রী কুণাল ঘোষ মহাশয়কে। অশ্বিনী মুখার্জি দাদাকে মিষ্টান্ন দিয়ে বরণ করে নিয়েছেন। মাননীয় শ্রী আশিস বসাক মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করছেন অভিজ্ঞান প্রামাণিত। ওনাকে সুহানা মন্ডল মিষ্টান্ন দিয়ে একটু সামান্য রিফ্রেশমেন্ট। ধন্যবাদ। মাননীয় অধ্যাপক ডক্টর কৌশিক মন্ডল মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন প্রিয়াংশী সাহা। একটু করতালি হবে। ধন্যবাদ। একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থাও আছে। প্রত্যুষা চক্রবর্তী স্যারকে রিফ্রেশমেন্ট দিয়ে ওকে ধন্যবাদ। আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষা করে আসি সেই মহেন্দ্রক্ষণ এখন আমাদের সম্মুখে উপস্থিত। ম্যাডামের ভাবের প্রকাশ, আবেগের প্রকাশ লেখনীর মাধ্যমে আজ প্রকাশিত হবে। যার জন্য আমি এই প্রকাশনের আগে আমি প্রকাশকের নাম অর্থাৎ কিশোরী প্রকাশনীর মিস্টার অতীন জানাকে একটু মঞ্চে রেখে দেব। একটু জোরে করতালি হবে। যার সহযোগিতায় আজকে এত সুন্দর একটি দিন আপনাদের সামনে উপস্থিত করতে পেরেছি। ধন্যবাদ। আনুষ্ঠানিক উদ্বোধন ছোট্ট স্বামী কুণালদার হাত থেকে আছে। আমি মঞ্চে ডেকে নিচ্ছি ডক্টর অশোক রায় মহাশয়কে। কুণালদার হাত দিয়ে আজকের এই মহেন্দ্রক্ষণে বই প্রকাশ সম্পূর্ণ হচ্ছে। বইয়ের নাম ছোট্ট স্বামী।
ফটো তোল অনুষ্ঠান কবিতার বই উদ্বোধন আনুষ্ঠানিক প্রকাশ ডক্টর রবি রায়। প্রথমে শুরু করার আগে বা শুরু করার মুহূর্তে ডক্টর রবি রায়কে কবিতা লেখার জন্য এবং তার এই প্রথম সংকলনটি প্রকাশের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মঞ্চে রয়েছেন আশিস বাবু, দক্ষ সাংস্কৃতিক সংগঠন, সংস্কৃতিকে ভালোবাসতে হয় না, সেটাকে প্রসারের জন্য সকলের কিছু ভূমিকা থাকে, সেটা খুব অগ্রণী ভূমিকায় রয়েছেন আশিস বাবু। এবং ঘরে বসে কাজ করেন, মাঠে ময়দানে নেমে কাজ করেন। কৌশিকবাবু রয়েছেন, এপাশে লেখিকা বা কবি অভিক জানা, কিশোরের কর্ণধার এবং প্রকাশক, বেশ কিছু ভালো বই, ভিন্ন স্বরের বই প্রকাশের উদ্যোগ নেন এবং তিনি মঞ্চ থেকে নেমে চলে গেলেন ডক্টর অশোক রায়, মাতৃগতি, পেশাদার চিকিৎসক ডক্টর রবি রায়ও। রবি কবিতা ভালো, কেন ভালো এই ঘরে আসছি, কিন্তু কবিতা কত ভালো বা অশোক ওই গানটা কত ভালো গেয়েছে, এর বাইরে ওদের দুজনের একটা জোরে হাততালি দরকার এই কারণে যে আজকের দিনে দাঁড়িয়ে এই পেশা সামলেও বাংলা গান, বাংলা কবিতা, বাংলা সংস্কৃতির চর্চাটা এরা করে নেয়। এবার আপনি যদি প্রচন্ড একজন বিশেষজ্ঞ গায়ককে এনে বলেন ওই জায়গাটা অমুক হলে তমুক হতো, সে তো সুচিত্রা মিত্র একবার দেবব্রত বিশ্বাসের ভুল ধরতে লেগেছিলেন, তার কোনো শেখা কেন? এটা কিন্তু অশোক মুগ্ধ করে দেয়। ওর গান আমি একাধিক জায়গায় শুনেছি, একাধিকবার শুনেছি। আর রবির কবিতা লেখার পর আমাকে কিছু করিয়েছিল। প্রথম কবিতাটাই বইটার মধ্যে দেখবেন জীবনের বিভিন্ন মুহূর্তে কিছু অনুভূতি উপলব্ধি রয়েছে, তার সঙ্গে এটাকে সময়ের দলিল হিসেবে ধরে রেখেছে ছোট্ট স্বামীর একা কাবুলের রাস্তায় দাঁড়িয়ে একটা যুদ্ধের পরিবেশ, সেখানে একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে কিছু শব্দ দিয়ে, কিছু অনুভূতি দিয়ে রবি ছবিটাকে আঁকার চেষ্টা করেছে। আমি আঁকা শব্দটা বললাম, এটা রংতুলি দিয়ে আঁকা নয়, শব্দ দিয়ে আঁকা। পাঠক ছবিটা দেখতে পাচ্ছেন, যিনি ছবি আঁকেন তিনি তো এঁকে বুঝিয়ে দিচ্ছেন। আমি দেখতে পাচ্ছি আকাশে একটা যুদ্ধ বিমান, আমি অনুভব করছি সেটা থেকে একা বাচ্চা ছেলেটা হয়তো ভয় পেতে পারে, কিন্তু শব্দ দিয়ে ছবিটাকে এঁকে দিয়েছে, খুব ভালো। এবং আমি অতীনবাবুকে অভিনন্দন জানাবো, ঐতিহ্যে এই প্রচ্ছদ কবিতাটির সঙ্গে একদম ঠিকঠাক গেছে। মাসিমা রয়েছে, খুব ভালো লাগছে। এই ধরনের অনুষ্ঠানে যদি সামনে মা বসে থাকেন, এর থেকে বড় অনুপ্রেরণা শক্তি কিছু হতে পারে। ফলে মাসিমার উপস্থিতি ভীষণ ভীষণ ভালো লাগে। দেখুন, যে জায়গাটা অনুষ্ঠান করছেন 30 বছর ধরে যোগাযোগ, ফলে
অনেক অনেক কলকাতার ঐতিহ্যশালী বহু জায়গা আছে। হয়তো যারা পর্যটক, আপনি দক্ষিণেশ্বর মন্দির, কালীঘাট মন্দির, জোড়া গির্জা, নাকোদা মসজিদ, বহু ধর্মীয় জায়গা, গঙ্গার ধার, চিড়িয়াখানা, জাদুঘর, কত কি আছে, ন্যাশনাল লাইব্রেরি। কিন্তু তার মধ্যে একটা দারুণ ঐতিহ্যের জায়গা হয়ে গেছে, যেখানে আমরা আজকে বসে আছি, কলকাতা প্রেস ক্লাব। ফলে এমন এমন ঐতিহাসিক ব্যক্তি, পদধূলি সমৃদ্ধ এই জায়গাটি, সেইখানে দাঁড়িয়ে রবির বইটি প্রকাশ হচ্ছে। অনেক অনেক আধুনিক বড় হল হয়েছে, হোটেলের ব্যাংকোয়েট হয়েছে। একটা ভেন্যু ওসবকে হারিয়ে দেবে। কোটি টাকার হোটেল, 5 স্টার 7 স্টার, কলকাতা প্রেস ক্লাবে প্রকাশ হয়েছে। কলকাতা প্রেস ক্লাব, মজার কথা বলি, সুভাষদা রয়েছে কলকাতা প্রেস ক্লাবের খুব পুরোনো দিনের কর্মী। অফিসটা সুভাষদা সামলায়। অসুস্থ হয়েছিল ইত্যাদি। আমরা কিছুদিন আগে প্রচন্ড উদ্বিগ্ন হয়েছিলাম, কারণ সুভাষদা অসুস্থ হওয়ার পর কে বা কারা অতি ভালোবেসে সুভাষদার ছবি দিয়ে দুঃসংবাদ চারদিকে ছড়িয়ে দিয়েছে। এবং পরবর্তীকালে কিন্তু সুভাষদা ভালো আছে, সুস্থ আছে। এরকম আরো বহুদিন এরকম কোনো না কোনো অনুষ্ঠানে এসে যেন সুভাষদার সঙ্গেই দেখা হয়। সুভাষদা সাংবাদিকতাও করেছেন, একটা সময় বর্তমান কাগজের সঙ্গে যুক্ত ছিলেন, এখন পুরোপুরি প্রেস ক্লাবের অফিসটি সামলা। এসব বুকিং টুকিং হ্যান ত্যান সব সুভাষদা। মূল কথায় ফিরি, আজকের দিনে মানুষের যা দৌড়, আমার যেমন রমিকে দেখে হিংসা হচ্ছে, যে এত ব্যস্ততার মধ্যেও বইটা লিখেছে এবং বইটা প্রকাশ হয়েছে। আর গত বছরের মধ্যে এই প্রথম এবার কোন পুজো বার্ষিকীতে আমার কোন উপন্যাস বা গল্প নেই। কেন না, আমি ফেব্রুয়ারি মার্চ মাস থেকে অন্য কিছুতে ব্যস্ত ছিলাম। এবার আফসোসটা কখন বুঝতে পারিনি, তখন তো আজ মেদিনীপুর, কাল বীরভূম, ছবি বেরোচ্ছে, বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি, খুব চলেছে। এখন যখন পুজো বার্ষিকী গুলো বিজ্ঞাপন বেরোচ্ছে আর বাকিদের দেখছি যে লেখা, তখন মনে হচ্ছে একটু সময় বার করতে পারলাম না, আমার একটা উপন্যাস হয়ে যেত। দেখুন, এরা যারা বড় লেখক, বড় যাদের নামে হাজার হাজার বই বিক্রি হয়, একদিনে কেউ তৈরি নয়। তারাও দিন দিন করে কাজ করেছেন, অনেকে বড় হাউসের পৃষ্ঠপোষকতা পেয়েছেন। সেই বড় হাউসের পৃষ্ঠপোষকতা এবং মার্কেটিং, এটা কিন্তু কোন প্রতিভাকে ছোট না করেই বলতে পারি, এটা কিন্তু একটা বড় ব্যাপার। আপনি অসংখ্য ভালো লিখলেন, বললো কম লোক, আর আপনি লিখলেন মাঝারি, প্রচারে আপনি মেগা হিট। তো এইসব সামলে যখন কেউ ভালোবেসে সাহিত্য চর্চা করে না, তখন তাদের জন্য একটা বাড়তি সেরাম, বাড়তি প্রণামের দরকার হয়। অসব গান নিয়ে এক্সপেরিমেন্ট করে, রবীন্দ্রসঙ্গীত থেকে পুরোনো দিনের বাংলা গান, বিভিন্ন ধরনের গান, রঙের কবিতাও দেখলাম। বিষয়বস্তুর একঘেয়েমিটা নেই, এক একটা বিষয়কে ধরার চেষ্টা করেছে। আগামী দিনে আর একটা উদ্যোগ নিয়েছে অশোকরা, যুগলবন্দি। যুগলবন্দি এই সংস্কৃতি চর্চাটা গান এবং তার সঙ্গে আরো সবকিছু নিয়ে অশোক এবং মিতালি ব্যানার্জি প্রামাণিক। রবির একটা সাংস্কৃতিক পরিবার গড়ে তুলছে, একটা বৃত্ত, অর্থাৎ একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, যারা এই
সাহিত্য, সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, এই ধরনের কোন ক্রিয়াকলাপ যেগুলোকে নিয়ে আঁকড়ে থাকা যায়, ভালোবাসা যায়। অনেক ভালো কাজ হচ্ছে, বিশ্বাস করুন। আপনি গান শুনতে গেলেন, আপনার মনে হবে তো হেমন্ত বাবু নেই, শ্যামল মিত্র নেই, আরে নেই তো নেই, তো আপনি কি করবেন? আপনি মনে হয় তাদের পুরোনো গানটা শুনুন, কিন্তু আজকে যে ভালো কাজটা হচ্ছে সেটাও দেখুন। এই তুলনাটা কিন্তু কোনো তুলনা নয় যে তখন সব ভালো হতো আর এখন পাতে দেওয়া যায় না, হয় না? সব ভালো হয়নি। 100টার মধ্যে যেটা সুপারহিট সেটাই আপনি কিন্তু কালজয়ী বাংলা গান হিসেবে রয়ে গেছে, বাকি 99টা হারিয়ে গেছে। এরকম নয় যে একটাই তৈরি হয়েছিল। লেখালেখির মধ্যেও তাই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা চর্চা করছেন, গানে যারা করছেন, কবিতায় যারা করছেন, প্রকাশনায় যারা করছেন, অবক্ষয় যদি বলেন সব দিকে আছে। আর তার মধ্যে থেকে অনেক ভালো জিনিস উঠে আসছে। কিন্তু আমরা যদি সেগুলোর পাশে না থাকি, আমি যেটা করছি আপনি পাশে থাকলেন না, আপনি যেটা করছেন আমি যাচাই করে দেখলাম না, তো সবাই যদি দীর্ঘশ্বাস ফেলে যায়, তাহলে জিনিসগুলো এগোবে কি করে? আমি বলছি আপনাদের যদি কখনো কোনোদিন সময় হয়, একবার অতীন্দার প্রকাশনায় যাবেন, স্বপ্ন প্রকাশনা, বইগুলোর টাইটেলগুলো দেখবেন, বিষয়গুলো দেখবেন, পাতাগুলো দেখবেন, মনে হবে বাড়িতে বসার ঘরে কেউ এলেও যেন দেখতে পায় যে এই বইগুলোর সঙ্গে আমার যোগাযোগ আছে। ফলে নতুন লেখকদেরকে সামনে নিয়ে আসা, নতুন গায়কদের সামনে নিয়ে আসা, নতুন যারা কাজ করছেন তাদের নিয়ে আসা, এই কর্মযোগ্যতা খুব ভালোভাবে দরকার। এবং এখানে আমার আরো কয়েকজন প্রিয় মানুষ আছেন, প্রদীপ সিং রয়েছেন, গৌতম দা রয়েছে, বিশ্বজিৎ দা রয়েছে, আরো অনেককে দেখতে পাচ্ছি। যে আমাদের আরেকটি পরিবার আছে, টিকায় পরিবার, আমাদের স্কুলের আমাদের ডাক্তার। তো আমাদের এইসব যোগাযোগ গুলো জানেন তো, আমরা কদিন সব স্কুল ছেড়ে বেরিয়ে গেছিলাম, কিন্তু জাতি বয়স স্কুলের এই প্রাক্তনীরা এত অ্যাক্টিভ প্রাক্তনী যে যিনি 69-এ পাস আউট, তিনিও বসে থাকছেন, আর যে 2021 সালে পাস করেছে সেও বসে থাকছে। প্রজন্মের তফাৎ, জেঠু দাদু বলা উচিত। আর এই সূত্রে আমাদের এমন কিছু বৃত্ত তৈরি হয়ে যাচ্ছে এই বয়সে এসে, যেটা একটা পরমাত্মীয়ের মতো, এবং একে অপরের কাজকে শ্রদ্ধা করা, জীবন যুদ্ধে একে অপরকে যতটা সম্ভব এক মঞ্চে থেকে পাশে থাকা, পরস্পরকে সম্মান দিয়ে এই বয়সে এসেও যে একটা বৃত্ত তৈরি করা যায়, সেটা কিন্তু এরা সবাই মিলে দেখিয়ে দেওয়া গিয়েছে। এবং এর মধ্যে থেকেই কিন্তু আবার আমার অশোকে নতুন করে আমরা স্কুলে আবার তারপরে সবার যেরকম হয় একটা যোগাযোগ বিচ্ছিন্নতা, আবার সেগুলো চর্চায় ফিরে আসছে। তো এই সাংস্কৃতিক চর্চা চলতে পারুক, আর সেই সংস্কৃতি চর্চাকে ঘিরে যে এই যে বৃত্তগুলো আপনারা যেমন এসছেন, এই যে বক্সির সাহেব রয়েছেন, দেখুন সবাই সবার পেশায় আছে, কিন্তু এই সুস্থ, একদম সুস্থ বৃত্তগুলো যদি এক জায়গায় রাখা যায়, তাহলে আমরা মনে হয় আজকের চারপাশে বহু রকম কনভেনশনের আয়োজন আছে, তার মাঝখানে একটু সুস্থ অক্সিজেন আমরা এইসব সার্কেল থেকেই কিন্তু পেতে পারি। ফলে রবির কবিতা লেখা চলতে থাকুক, আবার একটা বই বেরোবে, আবার এক জায়গায় হয়ে যাবে। অশোকের গান চলতে থাকুক, নিশ্চয়ই একটা সিডি হবে, এখন শো করবে, আমরা সবাই আবার যাব। আশিস বাবু তো এত সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করে, আমন্ত্রণ হবে, কিন্তু সবাই কিন্তু আসুন আমরা এইগুলো করার চেষ্টা করি। আমি গত কয়েকদিন আগে ত্রিপুরায় একটু অসুস্থ হয়ে পড়েছি, এবার পর
আমি সাহস করে আর বেরোইনি। ডাক্তারবাবু বলছিলেন, কারণ আমার আজকের কাহিনীটা মনে ছিল। ফলে গত কদিন এমন কিছু করিনি যে সকাল থেকে টিভিতে কোন প্রতিক্রিয়া জানানো বা সন্ধ্যের বিতর্কে উত্তেজিত হওয়া, আমি সব জমিয়ে রেখেছিলাম। কারণ এই কদিনের একে তো বন্ড দিয়ে ফিরেছি ওখানকার হসপিটালে, তো আজকে প্রেস ক্লাবে রবির বই উদ্বোধন দিয়েই আবার শুরু করবো, সেই জন্য এর আগে কোথাও আর কোনো অনুষ্ঠানে যায়নি। আজ এটা ভালোই ভালোই শেষ করে তারপর আবার জায়গা করার স্বভাবে খুব ভালো লিখেছে। বইটা পড়বেন ভীষণ বিভিন্ন ইয়ে। আর আমি রবিকে বলবো কমপ্লিমেন্টারিটা বন্ধ করবো। এটা কিন্তু একদম পরিষ্কার কথা। আমি যদি তোমার লেখাকে উৎসাহ দিতে চাই, আমি যদি তোমাকে ভালোবাসি, আমার ক্ষমতা আছে একটা বই কেনবার। এবং কমপ্লিমেন্টারি বন্ধ। সবাই মিলে যদি আমরা একটা করে বইও কিনি, তাহলেও কিন্তু লেখিকার উৎসাহ এবং প্রকাশককে উৎসাহিত করে। আসুন একটা করে বই কেনা যায়। ফলে আজ থেকে এখান থেকেই শুরু। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাই এবং একদম শেষে আরেকজন একটা বাড়তি শুভেচ্ছা জানাই আমাদের টিমেকে। আমাদের এক ভাই সব ব্যাপারে থাকে, যে কোনো সুখে দুঃখে আমরা যখন সবাই থাকি তাকেও পাই। শ্রীমান অনিরুদ্ধ, ওর আজকে জন্মদিন। ওকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই খুব ভালো থাকে। অনেক অনেক ধন্যবাদ কুণাল ঘোষ মহাশয়কে। উনি সুবক্তা। Lions Club of Kolkata Magnets will be inducting formally our long-time well-wisher, my mentor, my friend, my good brother, Dr. Ashok. Please, sir. একদম with permission from Dr. Romile, আপনার বুক লাঞ্চের অনুষ্ঠানটি আমরা বেছে নিয়েছি, কারণ কুণাল স্যারকে পাবো না অন্য অনুষ্ঠানে। প্লিজ স্যার যদি আসেন। আর এর সাথে আমাদের লায়ন্স ম্যাগনেটস শ্রোতা ম্যাডাম, এনজারি ম্যাডাম যদি প্লিজ আসেন, আমরা সবাই মিলে ফর্মালি বরণ করে নেব ডক্টর অশোক রে স্যারকে। কুণাল স্যার যদি প্লিজ ইন্টারপ্ট করেন। আমার ভাই বললেন যে আমি আমার হাজবেন্ডের নাম বলিনি, তো আমি এখন বলে দিচ্ছি ডক্টর অশোক রায় আমার হাজবেন্ড। তখন ওরা বলছিল। আর আমি একজনকে ধন্যবাদ জানাতে একটু হয়তো কার্বনই করে ফেলেছি, সেটা হচ্ছে ডক্টর ইয়াসরানি। আমাকে আজকে এই প্রেস ক্লাবে এই সব কিছু ব্যবস্থা করার জন্য উনি একটা বড় ভূমিকা পালন করেছেন, তাকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমরা সেই লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এর আমাদের ডক্টর অশোক রায় ফর্মালি ইন্ডাক্টেড হলেন। এর আগে বেশ কয়েকবার লায়ন্স ম্যাগনেটস এর মঞ্চ বাঁচিয়েছেন আমাদের কুণাল স্যারও বেশ কয়েকবার এসেছেন এবং কুণাল স্যার গান গিয়েছেন। বাড়তি পাওয়া অশোক স্যারের হাত ধরে আমরা কুণাল স্যারের দুইবার গান শুনেছিলাম। আমরা সেবা গুপ্তা ম্যাডাম, এন্দ্রাণী ম্যাডাম, কুণাল স্যার সবাই মিলে দিচ্ছি ডক্টর অশোক রেকে। এটা আমাদের আনুষ্ঠানিক ইন্ডাকশন অফ ডক্টর অশোক রে অ্যাজ আ লায়ন ম্যাগনেট। আমরা জানি লায়ন্স রোটারি আমাদের ওয়ার্ল্ডের টপ সোশ্যাল ওয়েলফেয়ার ব্র্যান্ড। সমাজ সেবার কোনো ব্র্যান্ড লাগে না, বাট উই বিলিভ উই লায়ন্স ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড বাই সার্ভিং ইন অল অ্যাসপেক্টস, এটা আমাদের বিশ্বাস। আর ডক্টর অশোক রে এর আগেই আমাদের সাথে বেশ কিছু মেডিকেল সেমিনার করেছেন, হেলথ ক্যাম্পসে ছিলেন, কালচারাল প্রোগ্রামস তো আছেই, ছিলেনই। এর আরো দায়িত্ব বেড়ে গেল স্যার। এখানে একটি ছোট্ট ডেজিগনেশন আছে, অনারারি ডাইরেক্টর হেলথ অ্যাওয়ারনেস অ্যান্ড সোশ্যাল কালচারাল হারমোনি। দুটো মানে ম্যাচ খাওয়াতে লাগবেই। এই মানুষটা কিন্তু ডাক্তার হিসেবেই সুপ্রসিদ্ধ, তার সাথে গায়ক তো আছেনই। পেইন্টার আমি সত্যি অতটা জানতাম না, তবে পরপর স্যার পেন্টিং দেখছি আপনার, খুবই আমরা আপ্লুত।
আমি ডক্টর অশোক রেকে একটু ছোট্ট করে রোমি দেশ সম্বন্ধে বলে তার আজকে এই মানে দিন প্রোগ্রামটাকে সুন্দর করতে বলবো। প্লিজ ডক্টর অশোক রে ফর অল অফ আস। নমস্কার। বিগত 26 বছর ধরে আমি দেখেছি যে রমি যখনই সুযোগ পেয়েছে কাজের ফাঁকে, সংসারের কাজের ফাঁকে, নিজের প্রফেশনের ফাঁকে, তখনই ওই ডায়েরি বা খাতাতে কিছু একটা লিখে চলেছে। আমি বেশ কিছু কবিতা পড়ার পরে আমার মনে হয়েছিল যে এই যে কবিতা সংকলন যেগুলো ও লিখছে সেগুলোর একটা সঠিক মূল্যায়ন হওয়া দরকার, এবং সঠিক মূল্যায়নটা তখনই হবে যদি সেটা সকল মানুষের কাছে গিয়ে পৌঁছয়। শুধুমাত্র বাড়ির চার দেয়ালের মধ্যে বা ফ্যামিলি মেম্বারদের মধ্যে থাকলে তো চলবে না। তা আমি তখন থেকেই ওকে বলতাম যে একদিন আমি তোমার একটা কবিতার বই প্রকাশ করব। প্রথম হয়তো ওর কাছে ব্যাপারটা খুব ঠাট্টার মতো লেগেছিল যে এই কবিতার বই কি প্রকাশ করবে, কিন্তু আমার তখন থেকেই একটা মনের মধ্যে ইচ্ছে ছিল যে কোনো না কোনো একদিন প্রকাশ হবে। তারপরে আস্তে আস্তে যখন কবিতা অনেকগুলো হয়ে গেল, তার মধ্যে থেকে বাছাই করা 30-35টা কবিতা আমরা সিলেক্ট করলাম, আলটিমেটলি 35টা কবিতা। তখন যা হয়, আমাদের যে ওই টিব্যাক অ্যাসোসিয়েশন, যেটা একটু আগে কুনালদা বললো, ওই টাকি বয়েজ অ্যালামনি অ্যাসোসিয়েশন, তার আমরা সমস্ত মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই মানুষটি। ফলে যখনই কিছু হয় তখনই তার কাছে গিয়ে আমরা সারেন্ডার করি যে কোথায় যাবো। তো অবভিয়াসলি আমি কুনালদাকে কি বললাম যে দাদা এরকম রমির একটা কবিতার বই প্রকাশ হবে, তা আমি তো এই সাহিত্য জগতে কারোকে চিনি না, কোনো প্রকাশককেও চিনি না, কি করে হবে? তা বললেন তুমি ওনার কাছে চলে যাও। অতীনবাবুর নাম, ফোন নাম্বার দিয়ে দিলেন। আমি অতীনবাবুর সাথে ফোনে যোগাযোগ করলাম, কবিতাগুলো পাঠাতে শুরু করলাম, গ্রুপ নিয়ে এলাম, ওর চেক করলো, আবার পাঠালাম, আলটিমেটলি একটা পুস্তক আকারে প্রকাশ হলো। ডেফিনেটলি এটা আমাদের সকলের কাছে একটা গর্বের বিষয়, কিন্তু আমি না খুব শক্ত একজন টিচার। আমি যেদিন এই কবিতার বইটা প্রথম প্রকাশ হলো, আমি সেদিন থেকেই বলে দিয়েছি যে সেকেন্ড বইয়ের জন্য কিন্তু লেখা শুরু করে দিতে হবে। মানে এখানে থেমে থাকলে চলবে না। মানে কেউ যেন না ভাবে যে হঠাৎ করে একদিন ওনার মনে হয়েছিল 30-35টা কবিতা লিখে আর তারপরে একেবারে মানে পিকচার থেকে চলে গেলে, সেটা যেন না হয়। আর খুব সংক্ষেপে এই ভদ্রলোকটি সম্পর্কে আমার বলা উচিত না, আপনি আমাকে বলতে দিন। আজকে বলি, আজকে এতজন আছেন, সেটা হচ্ছে যে এই ভদ্রলোকটি মানে অ্যাপিয়ারেন্স থেকে কিন্তু ওনাকে ভুল ভাববেন না। ঠিক আছে, উনি একাধারে সিভিল ইঞ্জিনিয়ার, একাধারে পরিচালক, একাধারে সাংবাদিক, একাধারে রাইটার, একাধারে দক্ষ প্রশাসক, এবং বহু মানুষকে নিয়ে কিভাবে কাজ করতে হয় বড় মঞ্চে, সেটা কিন্তু ওনার কাছ থেকে আমি প্রতিনিয়ত শিখছি। আপনারা নিশ্চয়ই সকলেই সেটা আমার সাথে একমত হবে। তা যাই হোক, আজকে খুব সুন্দর একটা অনুষ্ঠান, যারা এসছেন সকলকেই আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। আশা করবো লায়ন্স পরিবারে আমার যা কন্ট্রিবিউশন আমার তরফ থেকে সেটা আমি দেওয়ার চেষ্টা করব। একটা জিনিস মনে হয় যে আমার বোধহয় বাড়িতে আর থাকা হবে না, কারণ এতগুলো অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হচ্ছি, সকালে বেরোবো, রাত্রিরে ফিরবো, আর কেউ দেখতে পাবে না আমাদের বাড়িতে। ধন্যবাদ। একদমই আমাদের লায়ন্স ম্যাগনেটসের বিশেষ ক্যালেন্ডার, যেরকম স্যার বললেন, যে কোনো দিন বাকি আছে যেন লায়ন্স পরিবার আমাদের মেডিকেল ভেটারনারি অ্যাক্সেসে থাকে, তার জন্য কুনাল স্যারকে আমাদের সকলের পক্ষ থেকে কৌশিক মন্ডল স্যারকে আমাদের সকলের পক্ষ থেকে। স্যার, প্রতিদিন যেন দেখা হয় আপনার সাথে আমাদের। আর অশোক রে স্যারকে আমরা এত কিছু দিলাম, কিন্তু যার জন্য আজকে আসা তাকে তো মেইন, তাই না? অলিম্পিক্সের গোল্ড মেডেল তো তারই প্রাপ্য। আমি শেখর গুপ্তা ম্যাডামকে রিকোয়েস্ট করছি, অলিম্পিক্সের গোল্ড মেডেল, এটা একদম 40 ক্যারেট গোল্ড, একদম পিওর 40 ক্যারেট গোল্ড।
কোলার স্যার সিঙ্গুরের জমি এটা নিয়ে হতে পারে তো? আর এটার সাথেই আমার প্রাউডেস্ট পজিশন, আমি অনেক জায়গায় অনেক কিছু থাকলেও আমার পরিচিতি, আমি সবাইকে বলতে ভালোবাসি আমি লেখক। আমি কোনাল স্যারের হাত থেকে আমার এই বইটি আমি ডক্টর রবি দেখে প্রেজেন্ট করতে চাই। হ্যাঁ, উনি আজকে আমাকে এটা কুণালদার হাত দিয়ে দেওয়া হয়, সেটাই সবচেয়ে আমার খুব গর্বের ব্যাপার। কিন্তু আগেও কিন্তু আমি মিস্টার বসাকের বই পড়েছি, খুব সুন্দর লেখেন, তো ওনার ওটাও একটা গুণের মধ্যে পড়ে কিন্তু। একটুখানি ইন্টারাপ্ট করছি, আমাদের এই অনুষ্ঠানে আর একজন গেস্ট ওনার আসার কথা ছিল শ্রী হর্ষদত্ত মহাশয়, যিনি নিজে একজন সাহিত্যিক এবং দেশ পত্রিকার সাথে বহু বছর ধরে যুক্ত ছিলেন সম্পাদক হিসেবে। কিন্তু গত রাত্রি তাকে হঠাৎ করে হায়দ্রাবাদ চলে যেতে হয়, কারণ তার মেয়ে অসুস্থ হায়দ্রাবাদে। তা উনি একটা প্রতিবেদন পাঠিয়েছেন, সেটা আমি একটুখানি পড়ে শুনিয়ে দিচ্ছি, 1 মিনিট সময়। এই কবিতার বইটি সদ্য যাবে, আজই এর জন্মদিন। শ্রীমতী রমি রায় তার কাব্যগ্রন্থটির অতি চমৎকার নাম দিয়েছে, যা আমাকে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কলকাতার শিশু কবিতা ও একই নামের কবিতা পুস্তকটির কথা মনে করিয়ে দিল। আধুনিক বাংলা কবিতা জীবন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এই ধরনের বই প্রকাশের মধ্যে দিয়ে। বৃত্তিসূত্রে তিনি শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক, তার অন্তরে শৈশব হারানো অবহিত নাবালক নাবালিকার আলোড়ন উঠবে, এটাই স্বাভাবিক। কিন্তু কবির ইমাজিনেশন, যা জীবনানন্দের ভাষায় কল্পনার প্রতিভা, তা শুধু শিশুদের জগতে সীমাবদ্ধ থাকেনি। কাবুলের স্বামীকে নিয়ে লেখা কবিতার পাশাপাশি আছে আরো বিচিত্র স্বাদের একগুচ্ছ কবিতা। আঙ্গিকে খানিকটা বৌদ্ধধর্মী এই সব কবিতায় যা পেলাম, তা বুদ্ধদের প্রচুর ভাষায় বলা যায় বিদ্রোহের প্রতিবাদের কবিতা, সংশয়ের ক্লান্তির সন্ধানে জানার মধ্যে প্রকাশ পেয়েছে বিস্ময়ের জাগরণ, জীবনের আনন্দ, আশা ও নৈরাশ্য, সামাজিক জীবনের সংগ্রাম ও আত্মিক জীবনের তৃষ্ণা। প্রথম কবিতার বইয়েই তিনি দিগন্ত জয় করেছেন এই অতিশয়োক্তি করা অনুচিত। আত্মজীবী নিয়ে তিনি এই প্রথম কাব্যপথে কিনারায় এসে দাঁড়াবেন। এখন তার সামনে বিস্তীর্ণ পথের হাতছানি। কবি সেই পথ অতিক্রম করতে করতে আরো পরিণত, আরো পাঠক পরিচিত হয়ে উঠবেন। যিনি একদিন প্রবাদ বেরির ডাক শুনলেই বারান্দায় ছুটে যেতেন, তিনি নিশ্চয়ই জীবনানন্দের মতো বিশ্বাস করেন সব শেষ হবে, তবু আলোড়ন তা কি শেষ হবে? ডাক্তার রবীন্দ্রনাথ কলম থেকে প্রকাশিত হোক আলোড়ন জাগানো কবিতা, সেই প্রত্যাশায় কবিকে আন্তরিক অভিনন্দন। শ্রী হর্ষদত্ত মহাশয়। ওনাদের ব্যাপার, প্রথম কথা ওনাদের উপস্থিত দুজনের উপর নজর রাখছে, তাদের আবার নজর খালসা হাই স্কুলে সেখানে ভুয়ো ভোটার এইভাবে শান্তিপূর্ণ হওয়ার উৎসব চলছে এবং এখানে দায়িত্ব রয়েছে, তার বিস্তারিত না জেনে এইভাবে মন্তব্য করা যায় না। ভোটের উপর সামনেতে নির্বাচনটা হচ্ছে, ফলাফলে তৃণমূল কর্মীদের প্রিয়ঙ্কার অভিযোগ প্রিয়ঙ্কার আগে অভিযোগ করা উচিত বাবুল সুন্দর বিরুদ্ধে, যে কেন ওনার স্টার বক্তাভাবে বুঝিয়ে দল ছেড়ে চলে গেছে। আর অভিযোগ করা উচিত রকেট চ্যাটার্জির বিরুদ্ধে, যার একজন স্টার বক্তা, তিনি শুভেন্দু এরা সব বারবার ফোন করা, যিনি মনে করেননি যে প্রিয়াঙ্কা একটা যোগ্য প্রার্থী, যার হয়ে প্রচারটা আমরা নিজের দলে যারা ডুবিয়েছেন তিনি আগে তাদের সামলান, তাদের কালচার এসব নবকা কথা। ওনাদের কালচারটা শুনছেন না, ওনার দলের স্টার বক্তা তাদেরকে ওনার প্রচারে পাওয়া যায়, সেটা আপনি সামলান, সেটা আগে সামলান, তারপর কথা বলুন। এই দুটো ওয়ার্ডে এর আগে
এত ইতিহাস ঘেটে লাভ নেই। টেলিভিশনে তৃণমূল জিতছে, এর আগে পরে কিছু হয় আমি টেলিভিশনের সঙ্গে শুনছি তার আইনি না দেখে আমার তো আমার জায়গায় নেই। আমার মনে হয় যারা মামলাটা করেছেন তারা যথেষ্ট যোগ্য আইনি লড়াইতে যোগ্য ব্যাখ্যা বই নিয়ে কি ঘোষণা করা যেতে পারে? আজ প্রভাতে দরজা খুলে বেরোতে এক ছাপ ভালো লাগা আবিষ্ট করলো আমার। মিষ্টি সোনার দুধ খুব মাখা, দুধ আঁখি মেরে তাকায়। স্বপ্নময় কুহেলিকার আড়াল থেকে ছোট ছোট ভালো লাগা উঁকি দেয়। কিছুদিন আগে যা ছিল ছন্দহীন, তাই আজ লাগে ছন্দময়। ওই সাফাই কর্মী, ঝাড়ু খসখসানি, কদলি বিক্রেতার হাত ডাকানি, ব্যস্ত সমস্ত মানুষগুলোর ঘরবরানি, পাশের বাড়ির মেয়েটির পরামর্শ বলবনানি, ওই ছোট্ট ছেলেটি খাদ্য রসিক খাচ্ছে দেখো কত গোপনী। দূরের কোন মন্দির থেকে ভেসে আসছে শঙ্খধ্বনি, রাস্তার ধারে কলতলার বউকে কলকলানি, দূরপাল্লার ট্রেনের ঘন্টি, সাইকেল রিক্সার প্যাকপ্যাকানি, চায়ের সাথে বিস্কুট দেয় ভোলা নামে ওই দোকানি। নামাবলী গায়, পূজারি যায়, মন্ত্রে তার রাধা মাধব এবং মা ভবানী। রোজনাঞ্চলের ভিড়ের মাঝে ছোট্ট ভালো লাগা মুখ বাড়িয়ে দেয় হাতছানি, বলে আয় ছুটে আয় জীবন মেলার সমারোহে, ভালো লাগাকে ভালোবাসায় পরিণত কর স্বপ্ন মধুর মনে। রাস্তার ধারে একত্রিত রাখা বস্তাবন্দি সব ইচ্ছেগুলো বাছাই করা ধর্মকৃষ্ট লোকটিকে দেখে। অন্তত করে হাঁটছে যে মেয়েটি নিজের সংসারে অপূর্ণতাকে সরিয়ে রেখে অন্যের গৃহস্থলী সাজিয়ে দেওয়ার সুখ গায়ে রেখে গামছা মাথায় ও জীবনের বোঝা কাটছে বিশ্রামহীন সময় ইতিহাস ছেড়ে রেখে। ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বাড়ির রকে বসে নবতরুণীটি আশার ছবি আঁকে। মিষ্টি রোদ্দুর গায়ে রেখে একটা ভালো লাগা মনের মন থেকে বেরিয়ে এসে এই মানুষগুলির প্রতি শত কোটি প্রণাম জানায় মানব জাতিকে ভালোবেসে। নমস্কার। আজ মনে পড়ে সেই ছেলেবেলার দিনগুলি, সেই ট্রাইসাইকেল, সেই বল খেলা, সেই রঙ্গোলি, দৌড়াদৌড়ি করে চোর পুলিশ খেলা, বর্ষার জলে নৌকা মানাবার পালা, কিতকিত খেলা, কাবাডি খেলা, আর দল বেঁধে দেখতে যাওয়া রাসের মেলা। মায়ের কাছে রোজ আবদার, চাল বজনি আর চটপটি, ভাইয়ের সাথে প্রতি রবিবার ক্রিকেট খেলা আর হুটোপুটি। স্কুল আর খেলা ছাড়া কোনো কাজ নেই। বিয়ে বাড়ি যেতে জুতো মোজা জামা ছাড়া কোনো সাজ নেই। চিন্তাহীন ভাবনাহীন সেই জীবন আবার যদি ফিরে পাই, পারবো কি সেই ভাবে কাটাতে? মনের কাছে সেটাই জানতে চাই, পারবো কি? কবিতা পড়ে শোনাবে প্রত্যুষা চক্রবর্তী। আমাদের মেয়ে প্রত্যুষা চক্রবর্তী।
যে কচি কচি হাতে মায়ের পা টিপে দিত। হ্যাঁ, সেই মেয়েটিও আমি সেই কিশোরী যে লোভী চোখে দেখতাম কেমন করে পাশের বাড়ির নতুন বাসিন্দা মেয়েটা সাইকেল চালানো শিখত। আমি সেই মেয়ে যে মনের স্বাদ চেপে রেখে জানলায় বসে বর্ষার জমা জলে কাগজের নৌকা হতাম আর অ্যালার্ম দিয়ে জেগে রেডিওতে মহারাজ শুনতাম। আমি সেই কিশোরী যে মায়ের চোখে ধুলো দিয়ে বড়দের নবের উপন্যাস করতাম, আবার কালবৈশাখী ঝড়ে ভীত হয়ে ঠাকুরের উদ্দেশ্যে পুজো মানত করতাম। আমি সেই মেয়ে যার নৃত্য শেখার স্বপ্ন রইল অপূর্ণ, পড়াশোনা হলো ধ্যান জ্ঞান। আমি সেই তরুণী যে একদিন কলেজের ক্লাস ছেড়ে বন্ধুদের সঙ্গে গেলাম সিনেমায়। জীবনের প্রথম কুকর্মের অদ্ভুত এক ভালো লাগা ও ভালো মেয়ের খেতাব পাওয়ার মাঝে পড়লাম আমি দোটানায়। আমি সেই মেয়ে যে বাবার আনা চকমকি পাথর দিয়ে বিশ্ব লাভের সুখ পেতাম, আর প্রভাত ফেরি বা বিসর্জনের ঢাক শুনলে বারান্দায় ছুটতে যেতাম। আমি কে? আমি অতি সাধারণ এক মেয়ে, ছোট ছোট স্বপ্ন যার, অল্প চাহিদা। পুরনো স্মৃতিগুলো আসে ঘিরে যখন মন শুধায় কে আমি, কে আমি? জানি একদিন আমিত্বের খোলস ছেড়ে বিলীন হয়ে যাব এক মহাশূন্যের মহত্বে। তখন মনে রেখো আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো তোমার মধ্যে, তোমাদের মাঝে। আমি মানুষ যার পরিচয় তার মনুষ্যত্বে। ধন্যবাদ। রবি একজন ডাক্তার বিশাল, এবং সে লেখিকা, কবি, অনেক গুণ তার, কিন্তু আমার কাছে সবচেয়ে বড় গুণ যে সে ভীষণ সাধারণ সহজ মনের এবং একজন বলিষ্ঠ মনের মানুষ। তার সেই বলিষ্ঠতা প্রকাশ তার লেখার মধ্যে, তার লেখনের মধ্যে ফুটে ওঠে। আজকে আমার ভীষণ গর্বের দিন এই কারণেই যে আজকে তার সেই বলিষ্ঠ মনের এবং সহজ মনের প্রকাশ তার লেখার মাধ্যমে অনেক জায়গায় ছড়িয়ে পড়ছে। সবাই সুযোগ পাচ্ছেন সেই লেখা পড়ার, তাকে চেনার। তার আরো উন্নতি হোক, আরো অগ্রগতি হোক, শুভ কামনা রইল সেই পথে। রবির লেখা একটা কবিতা পাঠ করার সুযোগ আমার হয়েছে। সৃষ্টিকর্তার সামনে তার সৃষ্টিকে কিভাবে প্রেজেন্ট করবো একটু নার্ভাস লাগে, বলছি জানি না তার ঠিকঠাক প্রতিস্থাপনা বা আমি প্রেজেন্টেশন আমি করতে পারবো কিনা, তবু চেষ্টা তো করবোই। সামনে আর কটা দিন বাদেই মহাশক্তির আরাধনা, মাতৃশক্তির আরাধনা। তাই আমি বেছে নিয়েছি রমণী নামে একটি কবিতা, নারী শক্তির জয় হোক। সেই কবিতাখানি সবার সাথে ভাগ করে দিচ্ছি। রমণী। আমি অপরূপা নই, আমি সুরূপা। আমি অপরূপ প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি। আমি সুন্দরী ভিতরে বাইরে, আমি শুভাঙ্গী, আমি রমণী, আমি কল্লোলিনী তটিনী, আবার আমি সেই খরস্রোতা স্রোতস্বিনীর তরণী। আমি ঝঞ্ঝা, আমি বৃষ্টি, আমি বনানী, আমি মানসী। আমি কৃষ্ণ সুখে মগ্ন এক গোপিনী। আমি মীরার ন্যায় আত্মহারা বিরোধিনী, আমি পার্বতী, পুত্র কন্যা নিয়ে সুগৃহিণী। আমি জানকী, কবি পরীক্ষা দিয়েও জনম দুঃখিনী। আমার মাধ্যমে চলে সৃষ্টির লীলা খেলা। আমি কামিনী, সৃষ্টির পূর্বে আমি মোহিনী। আমার কোষবিন্যাসে সৃষ্টি আসে, আমি হই জননী।
আমি জীবন গাইনি, প্রাণের সঞ্চার আমার মাধ্যমে অশুভকে নাশ করে আমি দুর্গতি নাশিনী। সংসারের সমস্ত ভার আমার উপরে, তাই চিন্তায় আমি অবিনস্ত, তবুও সৃষ্টি চলবেই, আমি আছি, আমি থাকবো, আমি সৃষ্টির মায়াজালে বাঁধবো, আমি রমণী, অজ্ঞাত স্রষ্টার সৃষ্টি, আমি রমণী।